প্রেত চক্র, এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রেতচক্রের 127 নম্বর এপিসোড। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ প্রেতচক্রের 127 নম্বর এপিসোডে তোমাদের জন্য 3টি সত্যিভৌতিক ঘটনা রেখেছি। আশা করছি আজকের 3টি ঘটনাই বেশ তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো, যদি আমাদের ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে যখনই আমি ঘটনা আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে আমাদের নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছে কোনো সত্যিভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো তোমরা চটপট আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারো। pretchokro23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো, আজ তোমাদের জন্য 3টি সত্যিভৌতিক ঘটনা আছে। প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। ঘটনাটা আমি আমার দাদুর মুখ থেকে শুনি। ঘটনাটা সত্যি কিনা জানি না, তবে দাদুর এই গল্পটা আমরা সব ভাই বোন ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, তাই আজ প্রেতচক্রের সকল সদস্যদের শেয়ার করছি। ঘটনাটি আমাদেরই গ্রামের। আমি এমডি ইমন। আমার বাড়ি হলো দিনাজপুরে। সঙ্গত কারণে আমি আমাদের গ্রামের নাম বলবো না। আমি যেমন ভাবে দাদুর মুখ থেকে ঘটনাটা শুনেছিলাম ঠিক ওইভাবেই লিখছি। ঘটনাটা অনেক বছর আগের। আমাদের গ্রামে ঢোকার মুখে একটি পালং গাছ আছে। দেখতে অনেকটা বট গাছের মতোই, কিন্তু জোর থাকে না। সেই পালং গাছের নিচে এক বৃদ্ধ লোককে বসে বসে হুক্কা খেতে দেখা যায়। গ্রামের অনেক মানুষ তাকে দেখেছে, কিন্তু সবাই জানে জায়গাটা ভুতুড়ে। ওখানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও সেখানে সবাই যেতে ভয় পায়। এবার আসল ঘটনা শুরু। ওই পালং গাছের সাথে লাগোয়া একজন লোকের জমি ছিল। বিকাল বা সন্ধ্যার দিকে ওই জায়গায় সে প্রায় যেত ফসল পাহারা দিতে। অনেকেই বলে ওই গাছে নাকি 3টে জিন থাকে। এই রকমই একদিন সন্ধ্যার দিকে ওই ব্যক্তি ফসল পাহারা দিতে যায়, গিয়ে ওই গাছের তলায় বসে থাকে। গ্রামের লোক, তাই সাহস বেশ ভালোই ছিল। তো ওই দিন সন্ধ্যায় ওই গাছের 3টে জিন তাকে দেখা দেয়, আর 3টে হাঁড়ি তাকে দেখায়, আর বলে, তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে এই 3টে হাঁড়ি দেব। ওই ব্যক্তি দেখে হাঁড়িগুলোর মধ্যে অনেক সোনা দানা টাকা পয়সায় পুরো ভর্তি। যথারীতি সেই ব্যক্তি টাকার লোভে হোক আর এমনি হোক ওই জিনদের কথায় রাজি হয়ে যায়। কিন্তু রাজি হওয়ার পরেও তাকে জিনগুলো টাকা দেয় না। বিভিন্নভাবে ছল চাতুরি করে আজ না কাল বলে লোকটাকে ঘোরাতে থাকে। এমন ভাবে প্রায় 1 মাস লোকটাকে তারা ঘোরাতে থাকে। তো লোকটা অবশেষে খুব বিরক্ত হয়। একদিন কি হলো, লোকটা গ্রামের একজনের কাছে ওই ঘটনাটা বলে, আর আফসোস করে বলে যে, কিভাবে আমি ওই টাকাগুলো আনবো বলতো ভাই। এখানে একটা কথা বলে রাখি, লোকটা যখন জোর করে টাকার হাঁড়িগুলো আনতে যেত, হাঁড়িগুলো তখনই মাটির তলায় তলিয়ে যেত। সে কোনো অবস্থায় টাকাগুলো আনতে পারতো না। গ্রামের লোকটা যার কাছে সে ওই কথাগুলো বলেছিল, সেই লোকটা একটু টুকটাক জানতো। ওই লোকটা বলল, তুমি একটা কাজ করো, পরদিন যখন তুমি যাবে, তুমি গরুর পাঁজরের 3টে হাড্ডি সাথে নিয়ে যাবে। যদি ওই জিনগুলো তোমাকে টাকার হাঁড়িগুলো না দেয়, তাহলে তুমি তাড়াতাড়ি করে হাঁড়ি 3টের ওপরে গরুর হাড্ডিগুলো রেখে দেবে। তো লোকটা ওই ব্যক্তির কথা শুনে গরুর হাড় জোগাড় করে। সেই দিন গভীর রাতে সে টাকার হাঁড়িগুলো আনতে গেলে 2টি জিন রাজি হয়েছিল, কিন্তু একটা জিন কিছুতেই রাজি হচ্ছিল না। সেই লোকটা কাপড়ের মোড়ক থেকে হাড় 3টে বের করে যথারীতি হাঁড়িগুলোর ওপরে রেখে দিল। এবার আগের বারের মতো হাঁড়িগুলো আর নিচে তলিয়ে গেল না, শুধু
কাঁপতে থাকলো এবং জিন 3টে গায়েব হয়ে গেল। তো সে যথারীতি আরাম করে হাঁড়ি 3টে উঠিয়ে নিয়ে আসে এবং একটি ঝোপের ভেতরে লুকিয়ে রাখে এবং বাড়ি চলে যায়। এরপর দিন রাতে তিনি সেখানে আসে এবং হাঁড়ি 3টে নিয়ে সে নিজের ঘরে খাটের নিচে পুঁতে রাখে এবং তার স্ত্রীকে বলে জায়গাটা সুন্দর করে ভরাট করে দিতে, যাতে কেউ বুঝতে না পারে। এর ঠিক 1 মাস পরের ঘটনা। যে লোকটা টাকার হাঁড়িগুলো এনেছিল ওই লোকটা হঠাৎ করে কোনো কারণে পাগল হয়ে যায়। তখন গ্রামবাসী তাকে সুস্থ করবার জন্য একজন হুজুরের কাছে নিয়ে আসে। তো সেই হুজুরেরও 2টি স্ত্রী ছিল। একটি স্ত্রী ছিল মানুষ, আরেকটি স্ত্রী ছিল জিনেদের মেয়ে। যথারীতি সেই হুজুর চলে আসে, এসে একটি বালতি নেয়। সেই বালতিতে কিছুটা পানি নেয় এবং গ্রাম থেকে একজন লোক নেয়। সেই লোককে ভালো করে চোখ বেঁধে বলে সেই পানির দিকে তাকাতে। লোকটির চোখ বাঁধা অবস্থায় বালতির পানির দিকে তাকায় আর তিনি সবকিছু দেখতে থাকে এবং সব বলে দেয় যে সেই রাতে কি কি ঘটেছিল। তারপর সেই হুজুর বলে, আপনারা কি কেউ টাকা এনেছেন জিনের কাছ থেকে? তখন তার স্ত্রী বলে যে আমরা টাকা আনিনি, অর্থাৎ সেই মহিলা অস্বীকার করে। তখন গ্রামবাসীরা মনে করে হয়তো হুজুরটা মিথ্যা বলছে। তো যাই হোক, তখন সেই হুজুর বলে, আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনাদের 10 জন এখানে আসেন। আপনারা যদি এই বালতিটা উঁচা করতে পারেন তাহলে বুঝবেন আমি মিথ্যা বলছি। তো যথারীতি 10 জন লোক আসে, বালতিটাকে টেনে তুলবার চেষ্টা করে কিন্তু ওঠাতে পারে না। তখন হুজুর বলে, আমি সেই জিনগুলোকে ধরতে চেষ্টা করছি, হয়তো আমি জিনগুলোকে ধরতে পারবো না। এরপরেই দেখা গেল ঘরের ভেতরে অনেক কিছু ছিল, যেমন ধান, আরো বাসনকোসন, আরো কিছু জিনিসপত্র উড়ে উড়ে বাইরে এসে পড়ছে একটি নির্দিষ্ট জায়গার ভিতরে। অবশেষে ঘরটা শান্ত হয়ে গেল। তখন হুজুর বলল, আমি ঘরটা বন্ধন করে দিয়েছি, কিন্তু টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ওরা ছাড়বে না। যদি টাকা নিয়ে থাকেন তাহলে ফেরত দেন। এরপর হুজুরকে বিদায় দেওয়া হলো। হুজুরকে বিদায় দেওয়ার পরে ওই লোকটা সম্পূর্ণরূপে পাগল হয়ে গেল। লোকটির স্ত্রী কিছু কিছু টাকা নিয়ে গ্রামের জমি কিনতে থাকে। তখন গ্রামের মানুষ তাকে বলে, তোমরা তো হতদরিদ্র, তোমরা জমি কেনার টাকা পাও কোথায়? তখন লোকটির স্ত্রী বলে, আমার ভাইয়ের কাছ থেকে আরো আত্মীয় স্বজনের কাছ থেকে ধান নিয়ে জমিগুলো কিনলাম। তারা রাতারাতি অনেক বড়লোকও হয়ে যায়। সেই পাগল লোকটাকে বাড়ির বাইরে একটি ল্যাম্পপোস্টের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। একদিন বর্ষাকালে ওই পোস্টের সাথে দড়ি বাঁধা অবস্থাতেই সাপের কামড়ে তার মৃত্যু হয়। গ্রামবাসীদের অনেকের ধারণা যে লোকটিকে সেই গাছের তলায় হুক্কা খেতে দেখা যায় সে আর কেউ নয়, সে ওই পাগলটাই। শুভদা, এই ছিল আমার ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে। তাহলে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? আশা করছি আজকের প্রথম ঘটনাটা তোমাদের বেশ ভালো লেগেছে, ভয় লেগেছে। ঘটনাটা একটু ছোট হলেও বেশ ভয়ের। যদি ঘটনাটা তোমাদের ভালো লেগে থাকে আর যদি মনে হয় তোমাদের কাছেও এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো তোমরা খুব সহজে লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। preetchakra23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কি হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর তোমরা চাইলে ভয়েস রেকর্ড করে ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে পারো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। তোমরা যত বেশি শেয়ার করবে ঘটনাগুলো আরো বেশি বেশি নতুন নতুন মানুষের কাছে গিয়ে পৌঁছাবে, আর তারাও আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। তাদের কাছ থেকে হয়তো আমি আরো নতুন নতুন ঘটনা কালেক্ট করতে পারবো। চলো আর দেরি না করে আজকে 2 নম্বর ও 3 নম্বর ঘটনা দুটোই পরপর শুনে নেওয়া যাক। আমি ফারুক, বর্ধমান থেকে। প্রথমে তোমার জন্য অনেক ভালোবাসা। আমি ভূত বা অন্য কিছু আছে বলে কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু একদিন আমার সাথে একটা ঘটনা ঘটে।
সেই রাতের কথা আমার মনে পড়লে আজও আমি ভয় পাই। সেই ঘটনাটাই আমি তোমার কাছে লিখে পাঠালাম। আমরা ছিলাম 4 জন বন্ধু। আমরা প্রতিদিন ফজর, জোহর, আছর, মাগরিব আর ঈশার নামাজ মসজিদে একসাথে আদায় করতে যেতাম। মসজিদে যাওয়ার 2টো রাস্তা ছিল, কিন্তু আমরা জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাতায়াত করতাম, কারণ ওই রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যেত। সেই দিন আমরাও একসাথে ফজর, জোহর, আছর ও মাগরিবের নামাজ পড়লাম। তখন প্রায় সন্ধে 7টা বাজে। মসজিদ থেকে আমরা বের হলাম নামাজ পড়ে। আমরা নামাজ পড়ে যে রাস্তাটা দিয়ে বাড়ি ফিরতাম সেই রাস্তার পাশেই ছিল জঙ্গল। আমরা রাস্তা ধরে বাড়ি ফিরছি, তখন হঠাৎ জঙ্গলের ভেতরে কেমন একটা বিকট আওয়াজ এবং ঝোঁকটা নড়ে উঠল। মনে হলো জঙ্গলে ওই ঝোপের কাছে কি যেন একটা ছিল। আমরা তাতে বেশি গুরুত্ব দিলাম না। আমরা গল্প করতে করতে কথায় কথায় ওই কথাটা ভুলেই গেলাম। মসজিদ থেকে বাড়ি ফেরার পথে জঙ্গলের পাশে একটা বিশাল পোড়ো বাড়ি ছিল। ওই বাড়িটা আমরা রোজ দেখি, কিন্তু সেই দিন হঠাৎ বাড়ির ভিতর থেকে খুব জোরে জোরে একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমরা ভাবলাম দেখি আওয়াজটা কিসের হচ্ছে। তারপর আমরা 4 জন সেই আওয়াজের পিছু করে সেই বাড়ির কাছে পৌঁছে গেলাম, এবং আমরা যেই বাড়ির কাছে গেলাম দেখি একটা আগুনের গোলা বাড়ির দোতলা জানলা থেকে বাইরের দিকে ঠিকরে বেরিয়ে গেল। আমরা তাই দেখে ভয় পেয়ে ওই জায়গা থেকে দৌড়ে পালালাম, এবং মনে হচ্ছে সেই আওয়াজটা যেন আমার পিছু পিছু ধাওয়া করতে আসছে। আমি বাড়ি গিয়ে এই কথাটা কাউকে বললাম না। তার 2 দিন পরে শুনতে পেলাম সেই বাড়িতে একজনের লাশ পাওয়া গিয়েছে। এটা শুনে আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। আমরা তারপর অনেক বছর আর ওই রাস্তা দিয়ে নামাজ পড়তে যেতাম না। আমি মনোজ, তোমার প্রেতচক্রের একজন সদস্য। আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমার সাথে শেয়ার করছি। পুরোটা পড়ে দেখো, আশা রাখবো তোমার ভালো লাগবে। পড়াশোনার জন্য ছোটবেলা থেকেই আমার বাবা মা একটা বোর্ডিংয়ে রেখে আমাকে পড়াশোনা করাতো। ক্লাস 11-এর পরীক্ষা হয়ে যাওয়াতেই সবাই বাড়ি চলে গিয়েছে, কিন্তু একটা ক্লাস 9-এর ভাই তার বাড়ি থেকে কেউ নিতে আসেনি বলে সে যেতে পারেনি। আর আমার একটা বন্ধু, দুজনেই বাড়ি যায়নি। আগামীকাল যাব। সুপার স্যার আমাকে এবং অতনুকে এবং ওই ভাইটাকে বলে যে আজকে রাতে এক ঘরে রাতটা কাটিয়ে নিতে। আমরাও স্যারের কথা শুনে একসাথেই ওই রাতটা থেকে যাই। সালটা 2007। হোস্টেলে ফোন রাখা গেলেও তাতে কোনো মেমোরি কার্ড ভরা যেত না। তো আমরা সেদিন ফোনের মধ্যে কিছু মুভি বাইরে থেকে লোড করে নিয়ে আসি রাত্রে দেখবার জন্য। ভাইটা ঘুমাচ্ছে একটা বেডে, আমরা দুজন একটা বেডে বসেই মুভি দেখছিলাম। দেখতে দেখতে তখন রাত 3টে বাজে। আমরা টয়লেটে যাব বলে নিচে যাচ্ছি। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। টয়লেট সেরে যখন উঠে আসছি তখন মনে হলো সুপার স্যার আমাদের নাম ধরে ডাকলো। অতনু বলল, যাব না, গেলেই মেমোরি কার্ড খুলে নেবে। সেই মতো আমরা বাথরুমে কাজ সেরে উপরে উঠে এসে মুভি দেখছি। হঠাৎই মনে হলো বারান্দা থেকে স্যার ডাকছে। আমরা দরজা খুলি, কিন্তু বাইরে কাউকেই দেখতে পাই না। আমাদের বোর্ডিং স্কুলটি ছিল টাউন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ফাঁকা জায়গাতে। খুব সুন্দর ও নির্জন পরিবেশ। সময়টা তখন ভোর 4:30-এর দিকে। আমরা আবার টয়লেটে যাব বলে নিচে নামছি। নিচে নেমে সিঁড়ির কাছে দাঁড়িয়ে বাথরুমের দিকে তাকাতেই আবছা আলোতে আমাদের দুজনেরই চোখে পড়ল একটা অবয়ব উবু হয়ে বসে বাথরুমের সামনে কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর তার সেই আওয়াজটা আমরা দুজনেই সেখানে দাঁড়িয়ে শুনতে পেলাম। আমরা কিছুটা কৌতূহলের বসে সেই দিকে একটু এগিয়ে যেতেই সেই মূর্তিটা আমাদের দিকে তাকিয়ে একটা বিকট চিৎকার করে, এবং আমরা দুজনে পড়ি মরি করে সেখান থেকে দৌড়ে উপরে উঠে ঘরের দরজা দিয়ে শুয়ে পড়ি। বিশ্বাস করুন, ওই রকম ভয়
আমরা জীবনে পাইনি। পরের দিন স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি রাতে আমাদের ডাকছিলেন কিনা। স্যার যেটা বলে সেটা শুনে আমরা দুজনেই অবাক। স্যার বলে ওই দিন রাতে তিনি নাকি হোস্টেলেই ছিলেন না, একজন নাইট গার্ড ছিল, সেও একটু আধটু মদ খেয়ে নিচে ঘুমিয়েছিল। তাহলে ওই দিন রাতে বাথরুমের সামনে যে অবয়বটাকে আমরা দেখেছিলাম সেটা কে? তাহলে কেমন লাগলো আজকের শেষের ঘটনা দুটো? আশা করছি আজকের শেষের ঘটনা দুটো তোমাদের বেশ ভালো লেগেছে। আজ কিন্তু পরপর 3টে ঘটনা শুনলাম। কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো, প্রথম ঘটনাটা, দ্বিতীয় ঘটনাটা, না শেষের ঘটনাটা? চটপট আমাদের কমেন্ট করে জানিয়ে ফেলো। আশা করছি এতক্ষণে তোমরা লাইকও করে দিয়েছো, আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করেছো তাদের যদি আমাদের ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখো, যাতে যখন আমি কোনো নতুন ঘটনা আপলোড করব সবার প্রথম তোমার কাছে আমাদের ঘটনার নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। আর একটা কথা ভুললে চলবে না, প্রেতচক্র কোনো কাল্পনিক বড়লৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধু তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের এই ঘটনাগুলো শুনবে, আমাদের সঙ্গে থাকবে। আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে সোমবার আরো নতুন নতুন কিছু ভয়ের ঘটনার সাথে, ঠিক বিকাল 6:30টায়। আর সব শেষে এটা বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।